হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিসিএস মেইনস পেপার 6-এর যে মক টেস্ট নিয়েছিলাম তার সলিউশন পর্বের নেক্সট ভিডিও। এটা হচ্ছে 7 নাম্বার ভিডিও এবং এখানে আমরা দেখব কোশ্চেন নাম্বার 151 থেকে কোশ্চেন নাম্বার 175 অবধি যে কোশ্চেনগুলো ছিল তার সলিউশন। আর দুটো পার্ট, এটা পার্ট এবং আরেকটা পার্ট হলে মক টেস্টের পর্বটা কমপ্লিট হয়ে যাবে কোশ্চেন্সের সবগুলোর সলিউশন। আশা করছি এর আগের ভিডিওসগুলো তোমরা দেখেছো, না দেখে থাকলে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। দেখো এখানে 151 নম্বর কোশ্চেন কী ছিল। 101 নম্বর কোশ্চেন বলছিল daily wages laborer, a daily wages laborer was engaged for a certain number of days for rupees 5750, but being absent on some of those days he was paid only rupees 5000. What were his maximum possible daily wages? তার ম্যাক্সিমাম পসিবল ডেইলি ওয়েজ কত হতে পারে? একজন প্রতিদিন দিনমজুর, তাকে কিছু দিনের জন্য কাজে লাগানো হয়েছিল এবং সে টোটাল 5775 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিদিন কাজ করেনি, কোনো কয়েকটা দিন অ্যাবসেন্ট ছিল, তাই সে 5000 টাকা পেয়েছে। তাহলে তার ডেইলি ম্যাক্সিমাম বেতন কত হতে পারে? ডেইলি ম্যাক্সিমাম বেতন। তো এই ম্যাক্সিমাম কথাটা যখনই আসে তখনই বুঝে নেব আমরা এখানে আমাদেরকে এসসিএফ বা গসাগু করতে হবে। কারণ দেখো ডেইলি অ্যামাউন্টটা, তার ডেইলি যে বেতনটা সেটা এমন একটা অ্যামাউন্ট হবে, যার ডেইলি অ্যামাউন্টটা এমন একটা অ্যামাউন্ট হবে যেটা দিয়ে এটাকেও ভাগ যাবে। কারণ আগে ধরে নাও সাপোজ 10 দিন কাজ করতো আর ডেইলিকার বেতন 200 টাকা, তাহলে 210-এ 2000 এখানে হওয়া উচিত। মানে এই টাকাটাকেও ওই ডেইলি বেতন দিয়ে ভাগ যাবে আর এই টাকাটাকেও ডেইলি বেতন দিয়ে ভাগ যাবে, এবং সব থেকে বড়ো হতে হবে সেটা। তো সেটা কি হয়? সেটা আমাদের গসাগু হয়, অর্থাৎ 5750 আর 5000 এদের আমরা যদি গসাগু বা এসএফ বের করি সেটাই আমাদের অ্যান্সার হবে। তো এটা আমরা করলে কত, দেখো আমি বড় বড় সংখ্যা দিয়ে একবারে করার চেষ্টা করছি। 575, এদিকে হলো 500, এখানে 25 দিয়ে একেবারে আমি করার চেষ্টা করছি। 25 দিয়ে এটাকে করলে 25 দুনা 50, 25 তিনে 75, আর যাবে না। তো গসাগু হচ্ছে 25 × 10 অর্থাৎ 250, 250 টাকা। তাহলে ম্যাক্সিমাম পসিবল ডেইলি ওয়েজ কত হতে পারে? 250 টাকা হবে তার ম্যাক্সিমাম পসিবল ডেইলি ওয়েজ। নেক্সট দেখো, a man, a woman and a boy can complete a piece of work in 20 days, 30 days and 60 days respectively. How many boys must assist 2 men and 8 women so as to complete the work in 2 days? একজন ম্যান একটা কাজকে করতে পারে 20 দিনে, একজন ওম্যান সেই কাজটাকে 30 দিনের সময় নেয় এবং একজন বয়ের লাগে 60 দিন। তিনটার আমরা করব এলসিএম বা লসাগু। 60, 20 3 60, 30 2 60, 60 1 60। অর্থাৎ একজন মেন বা একজন পুরুষ একদিনে 3 ইউনিট কাজ করে, একজন ওম্যান একদিনে 2 ইউনিট কাজ করে এবং একজন বয় বা বালক একদিনে 1 ইউনিট কাজ করে, এবং টোটাল কাজ হচ্ছে আমাদের 60 ইউনিট। এবার আমাকে বলছে কতজন বয়কে, হাউ মেনি বয়েজ মাস্ট অ্যাসিস্ট 2 মেন, কতজন বয়কে 2 জন মেন এবং 8 জন ওমেনের সাথে কাজে লাগাবো যাতে গোটা কাজটা 2 দিনে কমপ্লিট হয়। দেখো 2 দিনে যদি গোটা কাজটা কমপ্লিট করতে হয় তাহলে 1 দিনে কত ইউনিট কাজ করতে হবে? 2 দিয়ে ভাগ করলে 30 ইউনিট, অর্থাৎ 1 দিনে 30 ইউনিট কাজ করতে হবে। কাদেরকে? 2 জন মেন, 8 জন ওমেন আর কিছু বয় মিলে, সেই কিছু বয়টা বের করব। এবার একজন মেন একদিনে করে 3 ইউনিট, তাহলে 2 জন মেন একদিনে করবে কত? 2 3 6 ইউনিট। একজন ওমেন একদিনে করে 2 ইউনিট কাজ, তাহলে 8 জন ওমেন একদিনে করবে 8 দুনা 16 ইউনিট কাজ। তাহলে 16 আর 6 22 ইউনিট কাজ হয়ে যাচ্ছে ম্যান আর ওমেনদেরকে দিয়ে, আর করতে হতো 30 ইউনিট, তাহলে বাঁচলো কত? 8 ইউনিট। অর্থাৎ এই 8 ইউনিট কাজ একদিনে করতে হবে বালকদেরকে, আর একজন বালক একদিনে 1 ইউনিট কাজই করতে পারে। তাহলে একদিনে 8 ইউনিট কাজ করতে কতজন বালক লাগবে? 8 জন বয় লাগবে। ঠিক, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 8 বয়েজ। নেক্সট দেখো, A can do a piece of work in 20 days, B 40 days. A একটা কাজকে 20 দিনে করে, B একটা কাজকে 40 দিনে করে। 40, 20 দুনা 40, 40 একে 40। If they work together for 5 days, যদি তারা একত্রে 5 দিন অবধি কাজ করে তাহলে the fraction of the work that is left, তাহলে কাজের কত অংশ বাকি থাকবে করা? 5 দিন তারা একত্রে যদি করে, একদিনে একত্রে যদি করে তাহলে একদিনে কাজ হবে 2 আর 1 3 ইউনিট, একদিন হবে 3 ইউনিট কাজ। ঠিক, 5 দিন বলেছে, তাহলে ইন্টু 5 অর্থাৎ 15 ইউনিট কাজ হবে যদি তারা একত্রে কাজ করে। তাহলে 40-এর থেকে 15 বাদ করে দাও, বাঁচলো কত? 25 ইউনিট কাজ বাকি থাকলো, কতর মধ্যে? 40-এর মধ্যে। এটাই ফ্র্যাকশন, 5 5 25, 5 8 40, তাহলে 5/8 অংশ কাজ বাকি থাকবে করা। A man can complete a piece of work in m days and A can complete a piece of work in m days that B can complete it in n days. How many days will it take
বোথ একত্রে কাজ করতে কতদিন লাগবে, অর্থাৎ এ একটা কাজকে এম দিনে কমপ্লিট করে, বি একটা কাজকে এন দিনে। অর্থাৎ এখানে যে ফর্মুলাটা তোমরা অনেকে ব্যবহার করতে হবে সেই ফর্মুলাটাই বের করতে দেওয়া আছে। এম আর এন এর লসাগু হচ্ছে এম এন, গুণ করে দিলাম, তাহলে এম দিয়ে ভাগ দিলে এখানে পাবো এন আর এখানে পাবো এম। এর এফিসিয়েন্সি বা দক্ষতা হচ্ছে এন আর বি এর এফিসিয়েন্সি এম। তাহলে একত্রে যদি করতে হয় তাহলে এম এন ইউনিট কাজ করতে কত সময় লাগবে, বাই এম প্লাস এন, এম এন বাই এম প্লাস এন, এত দিন সময় লাগবে টোটাল কাজটা যদি একত্রে করতে হয়, এম এন বাই এম প্লাস এন। ওকে, ডেজ। নেক্সট দেখো, 5 men can do a piece of work in 6 days while 10 women can do it in 5 days। পাঁচজন মেন একটা কাজকে 6 দিনে করে, আর সেই কাজটাকেই 10 জন ওমেনের করতে লাগে 5 দিন। তাহলে এখান থেকে আমরা মেন আর ওমেনের দক্ষতাটা বের করি, এফিসিয়েন্সিটা। তো কাটাকাটি করি, দেখো 5 আর 5 হলো কাটা গেল, 2 3 6, 2 5 10, অর্থাৎ 3 men ইজ ইকুয়াল টু 5 ওমেন। তার মানে এম বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু 5/3, অর্থাৎ পুরুষের দক্ষতা 5 আর মহিলার দক্ষতা হচ্ছে 3। মানে মেন একদিনে 5 ইউনিট করতে পারে আর ওমেন একদিনে 3 ইউনিট করতে পারে। বলছে ইন হাউ মেনি ডেজ 5 ওমেন অ্যান্ড 3 মেন ডু ইট। তাহলে ওই কাজটাকেই 5 জন ওমেন আর 3 জন মেন মিলে কত দিনে করবে। তো এটা এই দুটোই হচ্ছে আমাদের টোটাল কাজ ছিল। এই টোটাল কাজের মানটা এখন আমরা বের করতে পারবো। এই দুটোর মধ্যে যে কোনো একটাতেই এই এম আর ডাব্লিউর মানগুলো বসিয়ে দাও। তো আমি এখানে ডাব্লিউর মান বসাচ্ছি, ডাব্লিউর মান 3, 3 10 30, 30 5 150, তাহলে টোটাল কাজ হচ্ছে 150 ইউনিট। তো আমাকে এটাই বলছে 150 ইউনিট কাজ যদি আমি 5 জন ওমেন আর 3 জন মেনকে লাগাই তাহলে কত দিন লাগবে। তাহলে 150 ভাগ 5 ইন্টু ওমেন মানে কত 3, আর 3 ইন্টু মেন মানে কত 5, তাই এটাও 15, এটাও 15, মানে 150/30, তার মানে হচ্ছে 5 ডেজ, কত 5 দিন। ঠিক আছে, 5 দিন লাগবে। 155 নম্বর। নেক্সট দেখে নিই, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days and 24 days respectively. They together worked for 8 days and then A left. The remaining work was finished by B. Okay, A একটা কাজ করে 18 দিনে আর B সেই কাজটাকে করে 24 দিনে। আচ্ছা, 72 লসাগু, 18 4 72, 24 দিনে 72। তাহলে বলছে তারা একত্রে 8 দিন অবধি কাজ করলো। এবারে এরা একত্রে একদিনে কত কাজ করে, 4 আর 3 7 ইউনিট, ঠিক। তাহলে 8 দিন অবধি করেছে, তাহলে 7 8 56 ইউনিট কাজ অলরেডি করে নিয়েছে। তাহলে 56 ভাগ দিলে কত হবে, 16, আই থিঙ্ক 16 ইউনিট কাজ বাকি আছে। তাহলে বলছে এই বাকি কাজটা বি কত দিনে ফিনিশ করবে। বি এর দক্ষতা কত, 3 দিয়ে ভাগ দাও, 3 5 15, 5 পূর্ণং 1/3 দিনে। তো এটা হচ্ছে অ্যান্সার 156। এরপরে আসছি 157 নম্বর কোশ্চেন, কী আছে, if the expenditure of gas on burning 6 burners for 6 hours a day for 8 days is rupees 450, then how many burners can be used for 10 days at 5 hours a day for rupees 625? ঠিক আছে, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেটা ফর্মুলা ইউজ করি সেটা M1 D1/W1 ইজ ইকুয়াল টু M2 D2/W2। তো এখানটায় M1 বলতে কি, কটা বার্নার বলা হচ্ছে, 6 বার্নার্স, তাহলে 6টা বার্নারকে, আচ্ছা এখানে আরেকটা ঘন্টাও দেওয়া যদি থাকে, যদি ঘন্টাও থাকে তাহলে H1 এখানে জুড়ে দিতে হবে আর H2 এখানে জুড়ে দিতে হবে। তাহলে 6টা বার্নার ডেইলি 6 ঘন্টা করে 8 দিন অবধি যদি বার্ন করি তাহলে যে খরচা হয় এই কাজের জায়গায় খরচাটাও আমরা করতে পারি, খরচা হয় 450 টাকা। তাহলে বলছে হাউ মেনি বার্নার্সকে, এক্স বার্নারকে ডেইলি 5 ঘন্টা করে 10 দিন জ্বালাবো যাতে পরে আমার 625 টাকা খরচা হয়। এই এক্সের মানটা বের করতে হবে। কাটাকাটি করি, দেখো 25 দিয়ে কাটলে এটা তো কাটা চলে যাবে, 25 25-এ 625 হলো, আর এখানে 25 16 17 18-তে 25 4 100, 4 4 16 2 18, তো 6, এবার কাটাকাটি জাস্ট 6 3 18, 3 2 6, 2 দিয়ে কাটলে 2 5 10, 5 5 25 আর 25 কাটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8 বাঁচলো, এক্স ইজ ইকুয়াল টু বাঁচলো কত 8। 157 নম্বরের হচ্ছে আমাদের 8, তাহলে 8টি বার্নার অ্যান্সার। A man is twice as fast as a woman and a woman is twice as fast as a boy in doing a work. If all of them, a man, a woman and a boy can finish the work in 7 days, a boy will do it alone কত দিনে করবে। মানে বলছে একজন ম্যান তার যে দক্ষতা সেটা ওমেনের দক্ষতার থেকে ডবল। টুয়াইস ফাস্ট মানে হচ্ছে দক্ষতা বেশি বা এফিসিয়েন্সি বেশি, তার মানে মেনের দক্ষতা মানে ওমেনের দক্ষতা 1 হলে মেনের দক্ষতা হচ্ছে 2। আবার বলে দেওয়া হচ্ছে একজন ওম্যান ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ এ বয়, আবার
ওমেন হচ্ছে বয়ের ডাবল, তো বয়ের থেকে দক্ষতা বেশি। তাহলে এই তিনটাকে যদি জুড়ে দিয়ে আমি এরকম বের করতে যাই মেন ইস টু ওমেন ইস টু বয়, তিনজনের দক্ষতা, তাহলে দেখো এখানে দুটোর মধ্যে ওমেনগুলোকে সমান করে দিই, 2 2 4, 2 1 2, তাহলে মেন হয়ে যাবে 4, ওমেন হয়ে যাবে 2 আর বয় হয়ে যাবে 1। ক্লিয়ার? 1:4:2:1। এবার এরা তিনজনে মিলে যদি একত্রে কাজ করে, একটা কাজকে 7 দিনে করে, কমপ্লিট করে, তাহলে টোটাল কাজ কত, টোটাল ওয়ার্ক কত? দেখো তিনজনে যদি একত্রে করে তাহলে একদিনে করবে 4 2 6 আর 1 7 ইউনিট। তিনজনে যদি একসাথে করে একদিনে 7 ইউনিট করবে, আর গোটা কাজটাকে 7 দিনে করে, তাহলে 49 ইউনিট এটা হলো আমার টোটাল কাজ। আর আমাকে বলছে বের করতে যে এই 49 ইউনিট কাজই যদি আমি একজন বয়কে দিই, একজন বয়কে দিই একা করতে, তাহলে তার কত সময় লাগবে? তো বয়ের এফিসিয়েন্সি কত? বয়ের এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে 1 দিয়ে ভাগ দাও, 49 দিন, তাহলে বয়ের লেগে যাবে 49 দিন যদি সে একা কাজটা করতে নেয়। নেক্সট দেখো 3 ট্যাপস A, B and C ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 12, 15 আর 20 আওয়ার্স, ঘন্টায়। If A is open all the time, B and C are opened for 1 hour each alternatively, then tank will be full in. কোশ্চেনে আমাকে প্রথমে বলে দেওয়া আছে A একটা কাজকে করে 12 দিনে, B একটা কাজকে করে 15 দিনে, আর C একটা কাজকে করে ঘন্টাতে। তাহলে তিনটার লসাগু হলো 60, 12 5 60, 15 4 60, 20 3 60। ইফ এ ইজ ওপেন অল দি টাইম, এ কে সবসময় খোলা ছিল, কিন্তু বি আর সি কে 1 ঘন্টা অন্তর অন্তর, মানে গল্পটা বলছে এ সবসময় খোলা আছে, কিন্তু আমি বিকে 1 ঘন্টা বিকে চালালাম, 1 ঘন্টা সিকে চালালাম, 1 ঘন্টা বিকে চালালাম, 1 ঘন্টা সিকে চালালাম, এইভাবে করে চলতে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে অল্টারনেটিভলি। তাহলে ট্যাঙ্কটা কতক্ষণে ফুল হবে? গোটা ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 ইউনিট। এবার 1 ঘন্টা যখন তুমি এ আর বিকে চালাচ্ছ, তাহলে 5 আর 4 9 ইউনিট ফিল হচ্ছে। পরের ঘন্টাতে 5 আর 3 এ আর সি যেহেতু আছে, তাই 5 আর 3 8 ইউনিট, অর্থাৎ মোট 2 ঘন্টাতে 17 ইউনিট করে ফিল আপ হচ্ছে। আমাকে টোটাল ফিল আপ করতে হবে 60। তো এরকম যদি আমি 17 × 3 তিনটে জোড়া নিই, তাহলে আমার 51 ইউনিট ফিল হয়ে যাবে। 51 ইউনিট ফিল হয়ে গেল। সময় কত লাগলো দেখো, একটা জোড়া মানে 2 ঘন্টা, তাহলে তিনটে জোড়া মানে 2 3 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টাতে আমার 51 ইউনিট ফিল আপ হয়ে গেল। বাঁচলো আমার কাছে কত? 9 ইউনিট। এবার এই 9 ইউনিট কি হবে? এ প্লাস বি আসবে একসাথে 1 ঘন্টাতে 9 ইউনিট ফিল করে দেবে, কারণ শুরুটা তো আবার এ প্লাস বি থেকেই হবে। তাহলে 9 ইউনিট ফিল করে দেবে কতক্ষণে? আরও 1 ঘন্টাতে। এ প্লাস বি আরেক ঘন্টা কাজ করে নিয়ে ফিল করে দেবে এটাকে। তাহলে 6 আর 1 কত হলো? মোট 7 ঘন্টা। 159 নম্বরে অ্যান্সার ছিল 7 ঘন্টা টোটাল টাইম লাগবে ফিল হতে। 3/4 part of the tank is full of water. When 30 liter of water is taken out, the tank becomes empty. The capacity of the tank. একটা গোটা ট্যাঙ্কের 4 ভাগের মধ্যে 3 ভাগ ভর্তি আছে। যদি আমি এবার এইখান থেকে 30 লিটার তুলে নিই, তাহলে ট্যাঙ্কটা ফাঁকা হয়ে যাবে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? তাহলে দেখো 3 ইউনিট, 4 ইউনিট যদি টোটাল ক্যাপাসিটি হয়, তার মধ্যে 3 ইউনিট ফিল্ড আছে, ভর্তি আছে। আর বলছে যদি আমি 30 লিটার তুলি তাহলে ফাঁকা হয়ে যাবে। তার মানে এই 3 ইউনিট মানেই 30 লিটার, তার মানে 3 ইউনিট মানেই হচ্ছে 30 লিটার। তাহলে গোটা ট্যাঙ্কের ক্যাপাসিটি তো 4 ইউনিট, তাহলে কত হবে? 30/3 × 4, অর্থাৎ 40 লিটার। এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। 160 হয়ে গেল। 161তে চলে আসছি। এ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই পাইপ এ ইন 2 hours, পাইপ বি ইন 6 hours. At 10 AM pipe A was opened. At what time will the tank be filled if pipe B is opened at 11 AM? A আছে, এ ট্যাঙ্কটা 2 ঘন্টা একটা ট্যাঙ্কে ফিল করতে পারে, আর বি পাইপটা 6 ঘন্টায় ফিল করতে পারে। দুজনের লসাগু হচ্ছে 6, 2 3 6, 6 1 6। এদের দক্ষতাগুলো পেয়ে গেলাম। 10টার সময় আমি এ কে ওপেন করেছি, আর 11টার সময় বি কে ওপেন করেছি, এ বি, ঠিক আছে, এ প্লাস বি। 10টার সময় আমি এ কে ওপেন করলাম 10 AM এ, আর 11 AM এ গিয়ে আমি গিয়ে বিকে ওপেন করে দিলাম। ওকে, তো তখন মানে 10টা থেকে 11টা অবধি শুধু এ কাজ করছিল, 11টার পর থেকে নিয়ে এ আর বি দুজন মিলে কাজ করবে। তো 10টা থেকে 11টা, এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টাতে কতটা ফিল হবে? এ 1 ঘন্টায় কতটা ফিল করে? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট অলরেডি কিন্তু 6 ইউনিটের মধ্যে থেকে ফিল হয়ে গেছে। বাচ্চা কত? আর 3 ইউনিট। এবার এই 3 ইউনিটকে কারা ফিল করবে? দুজনে একসাথে যখন কাজ করে, তখন 1 ঘন্টাতে 4 ইউনিট ফিল করতে পারে। তাহলে 3 ইউনিট ফিল করতে সময় লাগবে 3/4 ঘন্টা। তাহলে টোটাল টাইম হলো কত? এখানে 1 ঘন্টা,
এখানটায় তো 1 ঘন্টা আর এদিকে হচ্ছে 3/4 ঘন্টা। তাহলে বলছে আমাদেরকে যে পাইপটা কখন গিয়ে ট্যাঙ্কটা ভর্তি হবে, হোয়েন ট্যাঙ্ক উইল বি ফিল্ড। তাহলে ট্যাঙ্কটা কখন ভর্তি হবে, এখান থেকে এইটুকুটা বাদই দাও, গল্প নেই, এই পরেরটা দেখলেই হবে শুধু, কারণ এখানে 11টা বাজছিল। 11টার পরে 11টা বেজে 3/4 ঘন্টাতে, আর 3/4 ঘন্টাকে মিনিটে যদি করি তাহলে 4×15 = 60, 15×3 = 45 মিনিট। তার মানে 11টা বেজে 45 মিনিটে সেই ট্যাঙ্কটা ফেল হয়েছিল বা হবে। The income of A, B and C are in the ratio এত and their spendings are in the ratio এত. If A saves 1/4 of his income, then the saving of A, B, C are in the ratio. A, B আর C এর ইনকামগুলো দেওয়ার রেশিও দেওয়া আছে 7:9:12, আর এদের হচ্ছে কি, এটা হচ্ছে ইনকাম। আর কি দেওয়া আছে, স্পেন্ডিং বা এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে 8:9:15। আর আমাকে বলছে যে এ সেভস 1/4 অফ হিজ ইনকাম, এ তার ইনকামের 1/4 অংশ সেভ করে। তাহলে এ তার ইনকামের 1/4 অংশ সেভ করে। তো এর ইনকাম ছিল 7 ইউনিট, 7 ইউনিটের মধ্যে 1/4 অংশ সেভ করার অর্থ হচ্ছে 7/4। তাহলে তার এর সেভিংসটা হচ্ছে 7/4। তো এর সেভিংস হচ্ছে 7/4, এখানে ইনকাম 7 আর এক্সপেন্ডিচার 8। আমরা জানি সেভিংসের যে রেশিওটা, সেভিংসের এটা হচ্ছে কিভাবে বেরোবে, দেখো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার করলে আমার এটা আসা উচিত ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, বা বলতে পারো যে, বা আমরা বলতে পারি যে ইনকাম যদি 7 হয় তার 1/4 যদি সে সেভ করে, তাহলে খরচা করে কত, বাকিটা অর্থাৎ 3/4 অংশ। তাহলে 7×3 = 21/4, এটা তার কি হওয়া উচিত, খরচা। কিন্তু এখানে খরচার জায়গায় যেটা আছে সেটা হচ্ছে 8। তাহলে এই 8টাকে আমাকে বানাতে হবে 21/4। তাহলে দেখো আমি এবার এটাকে সাইডে লিখছি, কোনায় নিয়ে এসে এদিকে। তো এই 8টাকে 21/4 আমি কীভাবে বানাতে পারি, দেখো 8কে 21 আমাকে বানাতে হবে 4। তাহলে আমি এটাকে 21/32, 21/4 বানাতে হবে। তাহলে 21/32 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে 8×4 = 32, এটা 21/4 হবে। তো শুধু তো এটাকে 21/32 দিয়ে গুণ করা যাবে না, সবগুলোকে আমাকে 21/32 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এক্সপেন্ডিচারগুলোর রেশিওগুলো আমি নতুন পেলাম। তো আমাকে এইটাতে একটু ক্যালকুলেট করতেই হয়। এটা আমার হচ্ছে কত হচ্ছে 21/4, ওকে। এটা আমার কাটাকাটি কি যাবে না এখানটায়, তাহলে 9×1 = 9, 9×2 = 18, 189/32। আর এটা আমার কাটাকাটি 3×5 = 15 যাচ্ছে না, 15×1 = 15, 5 থাকলো 1, 15×2 = 30, আর 31, 315/32। তো এগুলো কি হয়ে গেল, এগুলো হয়ে গেলো আমার এক্সপেন্ডিচার, আর এগুলো ছিল তাদের ইনকাম। তো আমাকে কি বের করতে বলেছে, দ্য সেভিংস অফ ABC। তাহলে ABC এর সেভিংস, তো ABC এর সেভিংসের রেশিও চেয়েছে। এর সেভিংস তো হচ্ছে আমার দেখলাম কত, 7/4 একটু আগেই, এর সেভিংসটা হচ্ছে 7/4। আর বি এর সেভিংস কীভাবে বেরোবে, ইনকামের থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে। বি এর ইনকাম কত ছিল, 9 ইউনিট, তার থেকে তার এক্সপেন্ডিচার অর্থাৎ 189/32, এটাকে মাইনাস যদি করি তাহলে এখানে 32, 9×2 = 18, 8 হাতে থাকলো 1, 9×3 = 27, আর 28। তা এটা হচ্ছে বি এর সেভিংস। তো বিয়োগটা ফলটা কত হবে, 9-এর পরে 9, 18, হাতে থাকলো 1, 8-আর-একে 9-এর পরে 9, 18, 1-আর-একে 2, 99/32। এটা হয়ে গেল বি এর সেভিংস। সি এর সেভিংস কত হবে, সি এর ইনকাম হচ্ছে 12, আর সি এর খরচা হচ্ছে 315/32। এটা বিয়োগ করতে হবে, দ্যাট ইজ 32। 12×2 = 24, 4 থাকলে 2, 12×3 = 36, আর 2 = 38, 384 - 315। তাহলে 5-এর পরে 9, 14, 1-আর-একে 2, আর 6, 8, 69/32। এটা হচ্ছে ABC এর সেভিংসের রেশিও। এটাকে একটু ক্যালকুলেট করব, এর উপর নিচে এক কাজ করি, আমি 8 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে 32, 32, 32 কাটা চলে যাবে। তাহলে 8 সাথে 56:99:69, 56:99:69, এটা তাদের এক্সপেন্ডিচার মানে সেভিংসের রেশিও। এক্স ধরলাম না, XY ধরেও করা যায় এটাকে, আদারওয়াইজ এভাবে করে করতে পারো। 163 দেখো কি বলছে, দেয়ার আর ₹225 consisting of 1 rupee, 50 paise and 25 paise coins. The ratio of their numbers is in that order is eto. The number of 1 rupee note, 1 rupee coin. 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার কিছু কয়েন আছে, আর সবগুলো মিলিয়ে টোটাল যে ভ্যালুটা বা অ্যামাউন্টটা হচ্ছে সেটা 225 টাকা হচ্ছে। আর এই নাম্বারগুলোর যে 1 টাকার কয়েন কতগুলো আছে, 50 পয়সার কয়েন কত আছে, 25 পয়সার কত আছে, এই নাম্বারগুলোর অনুপাত হচ্ছে 8:5:3। তাহলে বের করো 1 টাকার কয়েন কত আছে। দেখো আমি ধরে নিচ্ছি যে 1 টাকার কয়েন আমার কাছে 8টা আছে, আর এগুলোকে মানে 8, 5 আর 3 ধরে নিচ্ছি। আমরা এক্স ধরছি না, ধরছি 1 টাকার কয়েন 8টা আছে, 50 পয়সার কয়েন 5টা আছে, আর 25 পয়সার কয়েন 3টা আছে।
তাহলে 1 টাকার 8টা কয়েন মানে কত টাকা হয়? 8 টাকা হবে, ঠিক। 50 পয়সার 5টা কয়েন মানে কত হবে? 50 পয়সা মানে কি হাফ টাকা, মানে 1/2 টাকা। তার মানে 5টা কয়েন মানে 5/2 টাকা। আর 3টা 25 পয়সার কয়েন মানে কত? 25 পয়সার কয়েন মানে হয় 1/4 টাকা, 1/4 টাকা হয়। তার মানে 1/4 দিয়ে গুণ করে দাও, তাহলে মোট এত টাকা হওয়া উচিত। এটাকে ক্যালকুলেট আমরা করি। এখানে হচ্ছে 4, তাহলে 8 4 32, 5 2 10 আসবে, আর এটা হবে 3। 32 10 42, 3 45/4, তাহলে 45/4 টাকা হওয়া উচিত। কিন্তু ওরা বলছে 225, তার মানে 45/4 মানেই হচ্ছে 225 টাকা। তাহলে 1 ইউনিটের মান 45/4 ইউনিটের মান যদি এটা হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 225 ডিভাইডেড বাই 45 ইন্টু 4, ঠিক। তো এটা হচ্ছে গেল। তাহলে 5 দিয়ে কাটলে 5 9, এটা আমাদের কত? 45। আচ্ছা 45 5-এ আই থিঙ্ক 225 হয়, 5 5 5 5 5 4 45, 5-এ 225, 5 4 20। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 20 টাকা। 1 ইউনিটের মান যদি 20 হয়, তাহলে আমাকে বলছে 20 টাকা বলো বা যাই বলো, 1 ইউনিটের মান 20, তাহলে বলছে নাম্বার অফ 1 রুপি নোট। তাহলে 1 টাকার কয়েন কয়টা আছে? 1 টাকার কয়েন তো 8টা ছিল, মানে 8 ছিল। আর 1 ইউনিটের মান 20, তাহলে 20 ইন্টু 8 মানে হচ্ছে 160, 8 2 16, 1 টাকার কয়েন 160 টাকা। এইভাবে করে করা যেতে পারে এটাকে। ওকে, 163 নাম্বার আমরা দেখে নিলাম। এবার আসছি 164তে। এ বি দেওয়া আছে, বিসি বি ইস টু সি দেওয়া আছে, সি ইস টু ডি দেওয়া আছে, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি করতে হবে। তো সবার প্রথমে এ বি সি ডি, তাই তো? তো আমি এক কাজ করছি, এ বিগুলোকে ভগ্নাংশগুলোকে আগে ঠিক করি। তো এখানে ভগ্নাংশ ঠিক করতে গেলে এটাকে কী করতে হয়? এদের যেটা লসাগু, সেই লসাগুটাতে গুণ করে দিতে হয়। 8 দিয়ে দুটাকে গুণ করে দিলে 2 4 8 পাবো, 4 ইস টু 3 হয়ে যাবে। বি ইস টু সি হয়ে যাবে আমার লসাগু 9, তাহলে 3 3 9, আর 3 ইস টু 5। আর সি ইস টু ডি আমার হয়ে যাবে, এটার লসাগু হচ্ছে 12, তাহলে 2 5 10, আর 4 3 12 9, 10 ইস টু 9। তো এবার কীভাবে মিলাতে পারি? দেখো অনেক রকমভাবে করা যায়। এক তো তোমরা এইভাবে করে করতে পারো। কিভাবে? এখানে সি এর মান 10 আছে, এখানে সি এর মান 5 আছে, আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা 2 3 6, 2 5 10 হয়ে গেল, আর এটা 10 ইস টু 9। সি এর মধ্যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এবার এখানে বিটা 6 আছে, বাট এখানে বি আছে 3, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে বিগুলো সেম হয়ে গেল। তাহলে আমার এ ইস টু বি ইস টু সি হলো 8 ইস টু 6 ইস টু 10 ইস টু 9। তো এইভাবে পেয়ে গেলে। আদারওয়াইজ আরেকটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে কি এ বি সি ডি এভাবে লেখে, এর নিচে 4 ইস টু 3, এ বি হচ্ছে 4 ইস টু 3, বিসি 3 ইস টু 5, আর সিডি হচ্ছে 10 ইস টু 9। ঠিক আছে, এরকম। তো সেক্ষেত্রে কী করতে হয়? এই দুটোকে গুণ করতে হবে। 9 5 45 এখানে বসলো, ইস টু 5 10 50 আমার এখানে বসবে, আর এখানে 10 ইন্টু 30, 10 ইন্টু 3 হচ্ছে 30, এখানে হচ্ছে বসবে যেটা, জাস্ট আ মিনিট, এখানে এটা হবে এই তিনটাকে গুণ করে 9 5 45 ইন্টু 3, সরি 3 5 15, 15 9 হচ্ছে 135, এটা হবে ইস টু 3 ইন্টু 5 ইন্টু 10 করে নিয়ে এখানে বসাতে হবে। 5 10 50, 3 150, আর তারপরে 3 ইন্টু 3 ইন্টু 10 আমার এখানে বসবে, 3 3 9 10 90, আর 3 ইন্টু 3 ইন্টু 10, আর লাস্টে 4 ইন্টু 3 ইন্টু 10, 4 3 12 10 120। তো এরপরে দেখো এখানে আবার কাটাকাটি তোমাদের যাচ্ছে, এখানে 15 দিয়ে, 15 8 120, 15 6 90, 15 10 150, 15 9 135। তো এইভাবে করেও করতে পারো। এইভাবে এই মেথডটা কখন অ্যাপ্লাই করি? যখন এই লিঙ্কগুলো যেমন চোখে দেখে হয়ে গেল আমাদের, অনেক সময় একটু পিকুলিয়ার থাকে, সেক্ষেত্রে তখন এটা অ্যাপ্লাই করে থাকি। The monthly income of 2 persons are in the ratio এতো, and their monthly expenses are in the ratio 5:9. If each of them saves rupees 600 per month, their monthly income কত? দুজন আছে সাপোজ এ আর বি, এদের ইনকাম আর এক্সপেন্ডিচার, এদের ইনকামের রেশিওটা হচ্ছে 2:3, আর এদের খরচার রেশিওটা হচ্ছে 5:9। তো বলছে এরা দুজনেই 600 টাকা করে প্রতি মাসে সেভ করে, তাহলে তাদের মান্থলি ইনকামগুলো কত করে? তাহলে দেখো এই আমরা ডিফারেন্সটা বের করি, দেখি এই দুটোর ডিফারেন্স হচ্ছে 6, আর এই দুটোর ডিফারেন্স হচ্ছে 3। তো এই ডিফারেন্সগুলো সেম হচ্ছে না, কিন্তু ডিফারেন্সগুলো সেম করতে হবে, কারণ দুজনের যে সেভিংসটা সেটা সেম। আমরা জানি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু সেভিং, তাই জন্য ইনকাম মাইনাস এক্সপেন্ডিচারগুলো সেম হওয়া উচিত। আর এটাকে সেম কীভাবে করতে হয়? যেভাবে আমরা বয়সের অঙ্কগুলো করি সেইভাবে। কি করব? এই ডিফারেন্সটা দেখব, এখানে 1 আর এখানে হচ্ছে 4, তো এই ডিফারেন্সটাকে সেম করব। এটাকে 4 দিয়ে গুণ দিলাম, 4 2 8, 4 3 12, আর এটা 5:9 থাকলো। তাহলে এখানে ডিফারেন্সটা হচ্ছে 12 থেকে 9 গেলে 3, 8 থেকে 5 গেলে 3, তাহলে এই 3 হচ্ছে ডিফারেন্স। তাহলে আমি বলতে পারি 3 ইউনিট মানে হচ্ছে 600 টাকা, 3 ইউনিট মানে হচ্ছে 600 টাকা, 1 ইউনিট মানে হচ্ছে 200 টাকা, 1 ইউনিট মানে 200 টাকা। 1 ইউনিট যদি 200 টাকা হয়, তাহলে এর ইনকাম হয়ে গেল 2 8 1600, আর বি এর ইনকাম হলো 12 2 2400, 1600 আর 2400 টাকা।
The ratio of the age of Ram and Rahim 10 years ago was 1:3. রাম আর রহিমের এজ 10 বছর আগে 10 years ago তাদের এজের রেশিও এটা ছিল। দ্য রেশিও অফ দেয়ার এজ 5 years হেন্স, বর্তমান থেকে 5 বছর পরে আবার তাদের যে বয়সের রেশিও সেটা 2:3 হবে। বর্তমানটা মাঝখানে কোথাও একটা আছে, সেখান থেকে 5 বছর পরে তাদের রেশিও এটা হবে। অর্থাৎ এই দুটোর মধ্যে যে গ্যাপিং সেটা 15 বছরের, ঠিক আছে, এটা হচ্ছে 15 বছরের গ্যাপিং। তো এই গ্যাপিংগুলো তো সেম করি, আমি কিভাবে সেম করবো গ্যাপিংটাকে দেখো, এই দুটাকে সেম করতে হবে, 2 এখানে 1, এই দুটোকে সেম করার জন্য এই নিচেরটাকে 2 দিয়ে গুণ দেবো, উপরেরটা 1:3 থাকবে, নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে 2 2 4, 2 3 6, তাহলে দেখো গ্যাপিংগুলো 3 3 অর্থাৎ সমান হলো। তাহলে আমি বলতে পারি 3 ইউনিট মানে হচ্ছে আমার 15 বছর, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 5 বছর। তাহলে 1 ইউনিট যদি 5 বছর হয়ে যায় তাহলে 1 ইউনিটের মান হচ্ছে এটা 5, ওকে। 1 ইউনিট যদি 5 বছর হয়ে যায় তাহলে এটা যদি বের করো, সাপোজ 5 4 20 আর এটা হচ্ছে 5 6 30, 5 4 20 আর 5 6 30, অর্থাৎ এটা কি ছিল, এটা ছিল আজ থেকে 5 বছর পরের। আচ্ছা, এই রেশিওগুলো কিন্তু আর নেবে না, এই রেশিওগুলো কিন্তু থেকেই আমরা এটা পেয়েছি, তাই এখন এই রেশিওগুলোকে কনসিডার করতে হবে। 5 4 20, 5 6 30, এই 20 বছর আর 30 বছর এটা হয়ে গেল দুজনের বয়স আজ থেকে 5 বছর পরে, কিন্তু তাদের প্রেজেন্ট এজের রেশিও চেয়েছে। তাহলে প্রেজেন্ট এজের রেশিও কীভাবে বেরোবে? তো প্রেজেন্ট এজ কি এক্ষেত্রে থেকে 5 5 করে কমিয়ে দিতে হবে, অর্থাৎ 15 আর হচ্ছে 25, তাহলে 5 3 15, 5 5 25, 3:5, এটা হচ্ছে তাদের প্রেজেন্ট এজের রেশিও। Vessel A and B contain mixture of milk and water in the ratios 4:5 and 5:1. In what ratio should quantities of mixture be taken from A and B to form a mixture in which milk to water is in the ratio এত? দুটো মিক্সচার আছে A আর B, দুটো মিক্সচার A আর B আছে, এর মধ্যে মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা 4:5, আর বি এর মধ্যে মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা হচ্ছে 5:1। এদের দুইজনকে আমি কি অনুপাতে নেব যাতে নতুন যে মিক্সচারটা তৈরি হবে সেখানে মিল্ক আর ওয়াটারের রেশিওটা 5:4 হবে। অর্থাৎ এখান থেকে কত লিটার আর এখান থেকে কত লিটার তুলবো, ওই দুটার রেশিও কত হবে সেটা বের করতে হবে আমাকে, যাতে পরে আলটিমেটলি নতুন মিক্সচারের মধ্যে এতে রেশিওটা 5:4 হয়। তো এই ধরনের কোশ্চেন কীভাবে করতে পারি, একরকম পদ্ধতি আমি দেখাচ্ছি, এটাকে মেথড অফ অ্যালিগেশন কীভাবে অ্যাপ্লাই করব। যে কোনো একটা দিয়ে করো, মিল্ক দিয়ে করো, এখানে মিল্কের পরিমাণটা কত, মানে ভাগটা কত, ভাগহারটা কত, ভগ্নাংশটা কত, 5 আর 4 9 ভাগের মধ্যে 4 ভাগ মিল্ক আছে প্রথম জারের মধ্যে, দ্বিতীয় জারের মধ্যে মিল্কের পরিমাণ কত, 5 আর 1 6 মধ্যে 5, আর আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে সেটার মধ্যে মিল্কের পরিমাণ কত, 5 আর 4 9 মধ্যে 5। মেথড অফ অ্যালিগেশন বিয়োগ করি, তাহলে 5/9 থেকে 4/9 বাদ গেলে 1/9, আর এখানে হচ্ছে গিয়ে 5/6 থেকে 5/9 মাইনাস হবে, অর্থাৎ 18, 6 3 18, 3 5 15, 9 2 18, 2 5 10, 5/18, এখানে দাঁড়ালো 5/18। এটা হচ্ছে রেশিও যেটা আমার কাছে চেয়েছিল। তো 9 1 9, 9 2 18, অর্থাৎ 5/2:1 মানে হচ্ছে 5:2। তাহলে 5:2 এটা হয়ে যাবে আমাদের কিন্তু রেশিও। এটাকে করার অন্যান্য পদ্ধতিও আছে, আমি সবগুলো এর আগে দেখেছি, বাট এখানে মেথড অফ অ্যালিগেশন আমরা অ্যাপ্লাই করলাম। 168 দেখো, এ মিক্সচার অফ 40 liters of milk and water contains 10% water. How much water must be added to make the water 20% in the new mixture? একটা 40 লিটারের মিক্সচার আছে যার মধ্যে মিল্ক আর ওয়াটার আছে, ওয়াটার আছে 10%, তাহলে ওয়াটার 10% থাকলে মিল্ক হচ্ছে 90%, ক্লিয়ার? তাহলে ওয়াটার 10%, মিল্ক 90%, মানে রেশিও হচ্ছে 9:1। বলছে এর মধ্যে কি পরিমাণ আমি ওয়াটার অ্যাড করব, কত ওয়াটার এর মধ্যে অ্যাড করব যাতে নতুন যে মিক্সচারটা হবে তাতে 20% ওয়াটার থাকে। তাহলে ওয়াটার 20 হলে বাকিটা মিল্ক 80, অর্থাৎ রেশিওটা 4:1। তাহলে দেখো আমি কিন্তু ওয়াটার অ্যাড করেছি, আমি কিন্তু মিল্ক অ্যাড করিনি, তাহলে মিল্কের পরিমাণটা সেম থাকা উচিত, তাই এই মিল্কের রেশিওটাকে সেম করতে হবে। কিভাবে? এই 9 আর 4কে সমান কীভাবে করবো, এটাকে 4 দিয়ে গুণ দিলাম, 4 9 36, 4 1 4, এটাকে 9 দিয়ে গুণ দিলাম, 9 4 36, 9 1 9। তাহলে দেখো মিল্কগুলো সেম হলো, ওয়াটার কতটা অ্যাড হলো, প্লাস 5 ইউনিট, 5 ইউনিট ওয়াটার অ্যাড হয়েছে। আর টোটাল মিক্সচার যদি বলি 36 আর 4 কত হচ্ছে 40 টোটাল মিক্সচার, আর দেওয়াও ছিল 40 লিটারই, অর্থাৎ 40 ইউনিটের মান যদি 40 লিটার হয়, 40 ইউনিটের মান যদি 40 লিটার হয় তাহলে 5 ইউনিটের মান হবে কত, 5 লিটারই হবে। তাহলে কতটা আমি ওয়াটার অ্যাড করছি, 5 লিটার। পরবর্তী দেখো, এ ভেসেল ইজ ফিল্ড উইথ লিকুইড, 3 parts of which are water and 5 parts are syrup. How much
of the mixture must be drawn off and replaced with water so that the mixture may be half water and half syrup. এটা অনেকে এক্স ধরে করে থাকে, এক্স ধরে করা যায় যে আমরা ধরে নিচ্ছি এক্স অংশ তুলে এক্স অংশ তার পরিবর্তে এক্স অংশ দিই, বাট এক্সে যাবো না, এটা খুব সুন্দর মেথড আছে, আমি করেওছি, আবার দেখিয়ে দিচ্ছি। একটা ভেসেলের মধ্যে একটা লিকুইড আছে যার মধ্যে ওয়াটার আর সিরাপ, ওয়াটার আছে 5 ভাগ আর হচ্ছে গিয়ে 3 পার্টস হচ্ছে ওয়াটার আছে, সরি 3 পার্টস ওয়াটার আর 5 পার্টস হচ্ছে সিরাপ, মানে তাদের অনুপাত হচ্ছে 3:5। এখান থেকে আমি কতটা তুলে নেব, কত অংশ তুলব সেটা তো পরে বের করছি। অংশ বের করতে গেলে তো কিছুই নয়, এই টোটাল যে মিক্সচারটা থাকলো সেটাকে নিচে হবে আর উপরে যতটা তুললাম সেটা হচ্ছে অংশ। বাট আমি আগে বের করি যে আমি কতটা তুলব। এখান থেকে আমি কিছু একটা পরিমাণ অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সেম পরিমাণ যদি আমি জল অ্যাড করি তাহলে পরে আমাদের আলটিমেটলি কি বলছে, হাফ ওয়াটার হাফ সিরাপ হয়ে যাবে, মানে রেশিওগুলো সেম হয়ে যাবে ওয়াটার আর সিরাপের। তো এটাকে কীভাবে করব ভালো করে একটু বুঝবে। যখন এই মিক্সচারটা থেকে আমি কিছুটা অংশ তুললাম, একটা আমার কাছে মিক্সচার আছে যার মধ্যে 3 অংশ ধরে নাও আমার কাছে 8 লিটারেরই একটা মিক্সচার আছে যার মধ্যে 3:5 অনুপাতে ওয়াটার আর সিরাপটা আছে। এবার আমি যদি সেখান থেকে কিছু মিক্সচার তুলে আনি তাহলে যে মিক্সচারটা তুলছি তার মধ্যেও কিন্তু যে মিক্সচারটা তুললাম এই মিক্সচারটার মধ্যেও কিন্তু 3:5 অনুপাতেই আমার ওয়াটার আর সিরাপ থাকবে। এটা তুলে ফেলার পরে যেটুকু পড়ে থাকলো তার মধ্যেও কিন্তু 3:5 অনুপাতেই আছে, কারণ সেটা একটা সমসত্ব মিশ্রণ ছিল, মানে আগে থেকে মেলানো আছে, সেটা তো চেঞ্জ হবে না। তাহলে যাই তুলি না কেন তোলার পরেও কিন্তু অনুপাতটা আমার 3:5 থাকবে। হ্যাঁ, শুধু পরিমাণটা কমে গেল, পরিমাণটা কমলো কিন্তু অনুপাতটা এখনও ওয়াটার আর সিরাপে 3:5 থাকলো। এবার যখন আমি এর মধ্যে অ্যাড করছি কতটা, এখান থেকে যত লিটার তুলেছিলাম তত লিটারই যখন আমি অ্যাড করছি, কি অ্যাড করছি, এবার কিন্তু আর আমি মিক্সচার অ্যাড করছি না, এবার শুধু আমি ওয়াটার অ্যাড করছি। আচ্ছা, ওয়াটার অ্যাড করছি, এবার কিন্তু এই রেশিওটা চেঞ্জ হবে, অবভিয়াসলি এই রেশিওটা চেঞ্জ হয় কত হবে বলছে 1:1 হয়ে যাবে। কিন্তু এই গল্পটা ঠিক আগের কোশ্চেনে চলে গেল। কি চলে গেল, এখান থেকে ভুলে যাও, এবার আগের কোশ্চেন মতো ভাবো যে 3:5 অনুপাতে ছিল, আমি কতটা জল ঢালবো যাতে অনুপাতটা 1:1 হয়। আমরা ঢালছি জল, আমরা জল ঢালছি, এদিকে জল ঢালছি, সিরাপ তো ঢালছি না, তাহলে সিরাপটা আলাদা হওয়া উচিত না, তাহলে সিরাপটা 1:1 হওয়া হয় 5:5 করে দিই, তাহলে সিরাপের পরিমাণটা সেম হলো, জল অ্যাড করা হলো কত ইউনিট, 2 ইউনিট। তাহলে এখানে যদি আমি 2 ইউনিট জল অ্যাড করে থাকি তার মানে আমি এখানেও 2 ইউনিটই তুলেছিলাম, কারণ সেম পরিমাণ মিক্সচার তুলে সেম পরিমাণ জল দিয়েছি, ঠিক। তাহলে টোটাল আমি কতটা তুলেছিলাম মিক্সচার, প্রথমে 2 ইউনিট মিক্সচার তুলেছিলাম, আর টোটাল মিক্সচারটা কতটা ছিল, টোটাল মিক্সচার হচ্ছে 10 ইউনিট হবে। কেউ বলতে পারে স্যার টোটাল মিক্সচার 5 আর 3 8 ইউনিট, না, টোটাল মিক্সচার কিন্তু 5 আর 3 8 ইউনিট, এটা নেওয়া ভুল হবে। টোটাল মিক্সচার ওটা ধরা যাবে না, ওটা তো রেশিও। টোটাল মিক্সচার কিন্তু অ্যাকচুয়ালি এটা নিতে হবে তোলার পরে, এখানটায় আইদার তুমি এটা নাও 3 আর 5 8 আর 2 তুলে নিয়েছিলে 10, বা 5 আর 5 10, তো মনে রাখবে সবসময় ফাইনালটা নেবে, 5 আর 5 10 নেবে। তো টোটাল মিক্সচার ছিল 10, তার থেকে তুমি 2 তুলেছিলে, অর্থাৎ 1/5, 169 হচ্ছে 1/5 অংশ তোলা হয়েছিল মিক্সারের। গট ইট? যদি বুঝে উঠতে পারো, একটু প্রথমে হয়তো প্রবলেম হতে পারে, বাট এটা কিন্তু পরে অনেক ফাস্ট হবে এক্স ধরার থেকে। 170, a shopkeeper bought 15 kg of rice at the rate of 29 per kg and 25 kg of rice at the rate of 20 per kg. He sold the mixture of both types of price at the rate of 27 per kg. His profit in this transaction. এটাকে মেথড অফ অ্যালিগেশন দিয়ে আমরা করি। একটা আছে রাইস যেটা হচ্ছে যার রেট হচ্ছে 29 পার কেজি, আর একটা মিক্সচার রাইস আছে যেটা হচ্ছে 20 পার কেজি। ক্লিয়ার? এটা এই 29-এর যেটা পার কেজি, এটা হচ্ছে পার কেজি বোঝানোর জন্য দিই, এটা হচ্ছে কতটা ছিল, এটা ছিল 15 কিলো, আর এটা কতটা ছিল, এটা ছিল 25 কিলো, ঠিক। তো এদের রেশিও 5×3 = 15, 5×5 = 25। তাহলে মিডিলের ভ্যালুটা বের করতে হবে যে এদের যদি মিক্সচার করে দিই সেই মিক্সচারটার কস্ট প্রাইস কত হবে, এটা হচ্ছে কস্ট প্রাইস কিন্তু এগুলো। তাহলে এই মিডিলের কস্ট প্রাইসটা কীভাবে বের করে, এর প্রসেস হচ্ছে এই দুটা ডিফারেন্স করো, 29 আর 20 বিয়োগ করো, কত হয় 9, 9কে ডিস্ট্রিবিউট করো 3:5 রেশিওতে। তাহলে 3:5 রেশিওতে ডিস্ট্রিবিউট কীভাবে হবে, আগে 5 আর 3 8 দিয়ে ভাগ হবে, তাহলে একটা ভাগ হয়ে যাবে 9/8 × 3, আর আরেকটা হচ্ছে 9/8 × 5, যে কোনো একটা কনসিডার করো, 9×3 = 27/8, কত হচ্ছে 27/8। তো এই মিডিলের ভ্যালুটা 20 থেকে তো বড় হওয়া উচিত, 29 থেকে ছোট, তাহলে 20 থেকে বড় কীভাবে হবে, 20 + 27/8, তাহলে 20 + 27/8 হবে এই মাঝের ভ্যালুটা, ঠিক আছে। কত হচ্ছে 8×2 = 16, 160, 187,
187/8 এটা হচ্ছে মিডিলের ভ্যালু। তো এটা হচ্ছে কি কস্ট প্রাইস, কার সেই যে রাইসটা ছিল সেই রাইসটার কস্ট প্রাইস, ঠিক আছে। তো এটাকে বলছে আবার 27 পার কেজি হিসাবে সেল করেছে, তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে। তো এটা যে 187/8 আসলো, এটা কতটার কস্ট প্রাইস আসলো, টোটাল কত 187/8 যে কেজি বেরোলো পার কেজি, এটা 1 কেজির কস্ট প্রাইস। এটা হচ্ছে কি বেরোলো, 1 কেজি মিক্সচারের কস্ট প্রাইস। আর 1 কেজি মিক্সচারকে বিক্রি করা হয়েছে 27 টাকাতে, তাহলে প্রফিট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, টোটাল প্রফিট কত। তাহলে 1 কেজিতে এটা হচ্ছে প্রফিট, এই প্রফিটটা হচ্ছে 1 কেজিতে। আমি দুরকমভাবে দেখাবো, এটা একটু জটিল হয়, একটা সোজা পদ্ধতি আছে। এটা হচ্ছে 1 কেজিতে প্রফিট। আর মোট কত কেজি ছিল, দেখো এইদিকে 15 কেজি আর এদিকে 25 কেজি, 25 5 30 40 কেজি হচ্ছে মোট। তাহলে এটা হবে টোটাল প্রফিট। কীভাবে বেরোবে, 8 নিচে গেল, 8 সাথে 56, 6 থাকলো 5, আর 2 16 আর 5 21, 216 মাইনাস 187 ইন্টু 40, 8 5 40। এটা বিয়োগ করে দেওয়া যাক, 7-এর পরে 9 16, 18 আর 19 20 21 29 ইন্টু 5, তাহলে 5 20-তে 100, 9 5 45, 145 টাকা হচ্ছে টোটাল কিন্তু প্রফিট। এটা একটু জটিল হয়ে গেল দেখলে। এটাকে আমরা সিম্পলি এমনি জাস্ট এত কোনো কিছুতে না গিয়ে এমনি কীভাবে করতে পারি, 15 কেজি কিনেছিল 29 টাকা করে, আর 25 কেজি করেছিল 20 টাকা করে, এটা টোটাল কস্ট প্রাইস হবে। গুণ করে দাও, দেখো গুণ করতে পারো এখানটায়, তাহলে 15 9 কত, 135-এর 5 হাতে থাকলো 13, 15 দুনা 30, 40 43, 25 দুনা 50, 500, 935 টাকা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। আর টোটাল সেলিং প্রাইসের কথা যদি বলি, তাহলে 27 টাকা কেজি ধরে বেচেছি কত, 15 আর 25 মানে 40 কিলো, তাহলে 0 4 7 28, 2 4 2 8 2 10, 1080। তাহলে লাভ হলো কত, এই দুটা বিয়োগ করে দিই, লাভ হয়ে গেল আমার 5-এর পরে 5 10, 3 আর 4 আর 4 8, 145 টাকার লাভ আমার হয়ে গেল। জাস্ট কীভাবে করলেই আমাদের বেরিয়ে যাবে, কিচ্ছু করতে হতো না। নেক্সট দেখো, in what proportion must a grocer mix sugar at rate 12 per kg and 7 per kg sugar as to make a mixture of rate 8 per kg। তো 12 টাকা পার কেজি সুগার, 7 টাকা পার কেজি সুগারকে মেশাবো যাতে 8 টাকা পার কেজি সুগার তৈরি হয়, কোন অনুপাতে। জাস্ট বিয়োগ করো, 12 থেকে 8 গেলে কত হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1, 1:4 অনুপাতে। নেক্সট দেখে নিচ্ছি, the average weight of 15 students in a class increases by 1.5 kg when one of the students weighting যার ওয়েট হচ্ছে 40 kg is replaced by a new student. What is the weight of the new student? দেখো একটা এটাকে আমরা এমনি করব, মানে একটা ভালো মেথড দিয়ে করব, ঠিক আছে। কিভাবে করে এটাকে করব, আচ্ছা তো এটাকে এক্স ধরে আগে করি, তারপর আমি তোমাদের নতুন ভালো মেথডটা দেখাচ্ছি। তো আগেকার যে অ্যাভারেজ ওয়েট সেটা আমরা জানি না, ঠিক আছে। অ্যাভারেজ ওয়েটটা জানি না, আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ ওয়েট হচ্ছে এক্স। তাহলে অ্যাভারেজ ওয়েট যদি এক্স হয়, তাহলে 15 জনের মোট ওয়েট হবে 15x কেজি। এটা ছিল পূর্বের ওয়েট, তাহলে 15x কেজি ছিল টোটাল ওয়েট। এবার কি বলছে, ওয়ান অফ দি স্টুডেন্টস যার ওয়েট 40 কেজি, একে রিপ্লেস করে দেওয়া হলো। এর মধ্যে থেকে 40 কেজি ওজনের একজনকে রিপ্লেস করে নতুন একজনকে ঢোকালাম। নতুন জনের বয়সও জানি না, ধরে নিলাম সেই বয়সটা ওয়াই। তাহলে এটা হয়ে যাচ্ছে এখন তাদের টোটাল ওয়েট, বয়স নয় ওয়েট, এটা হয়ে যাচ্ছে এখন তাদের টোটাল ওয়েট। একজন 40 কেজির ওয়েটকে বের করে একজন ওয়াই কেজি ওয়েটের একজনকে ঢোকালাম, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়েট। তো সংখ্যাটা তো 40ই থাকলো, সংখ্যাটা তো সেমই থাকলো, 15 জনই থাকলো, তাহলে তাকে 15 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে আমাদের কি নতুন গড়। আর এই নতুন গড়টা বলেছে 1.5 কেজি বেড়ে যায় আগের তুলনায়। তাহলে আগে ছিল এক্স কেজি, তাহলে এখন হয়ে যাবে গড়টা এক্স প্লাস 1.5 কেজি। তো এখান থেকে যদি ক্যালকুলেট করা যায়, তাহলে দেখো 15x মাইনাস 40 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15 দিয়ে দিকে গুণ করো, 15x প্লাস 15 15তে 225, এক ঘর পর দশমিক, 15x কাটা চলে যাবে, ওয়াই ইজ ইকুয়াল টু 40টা অপাশে যোগ হলে 40 আর 22 হচ্ছে 62.5। তাহলে নতুন জন যে যোগ দিল তার ওয়েট হচ্ছে 62.5 কেজি। এটা হচ্ছে এক্স ধরে করা যায়। এবার আমরা এক্স না ধরে কীভাবে করবো দেখো, যে গড়টা কত বাড়ে, 1.5 কেজি গড় বাড়ে। গড়ে বাড়া মানে কি, প্রত্যেকের বয়স গড়ে 1.5 করে বাড়া। তাহলে 15 জন স্টুডেন্ট প্রত্যেকের যদি 1.5 করে বাড়ে, তাহলে কত হবে, 15 15 225 মানে 22.5 বাড়বে। তাহলে টোটাল বয়সটা আগের তুলনায় 22.5 বেড়ে যাবে। তাহলে আমরা 40 বাদ দিলাম, তা সত্ত্বেও 22.5 ওয়েট বাড়বে টোটাল। তাহলে একটা পসিবিলিটি তাহলে কী হতে পারে, যে নতুন যাকে তোমরা ঢুকিয়েছো তার বয়সটা কত হতে পারে, নিশ্চয়ই তার বয়স এই 40 বছর তো হবেই হবে, আরও এক্সট্রা 22.5 হবে, অর্থাৎ 62.5 বছর তার বয়স হবে। তো এইভাবে করেও আমরা করতে পারি এই সেন্সটাকে কাজে লাগিয়ে। 173
The average of 10 numbers is calculated as 15. It is discovered that discovered later on that while calculating the average one number, namely 36, was wrongly read as 26 the correct average. এটাও আমরা বিনা এক্স ধরে করব খুব ইজিলি। 10টা নাম্বারের যে গড় সেটাকে ক্যালকুলেট করা হয়েছিল 15, কিন্তু পরবর্তীতে দেখা গেল একটা নাম্বার যেটাকে 36 নেওয়া উচিত ছিল ভুল করে 26 নিয়ে নিয়েছি, তাহলে কারেক্ট অ্যাভারেজ কত? তাহলে বুঝতে পারছো নেওয়া উচিত ছিল 36, নিয়েছি 26, তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজটা কিন্তু বেশি আসবে, কারণ 36-এর জায়গায় 26 নিয়েছিলাম, কম নিয়েছিলাম, বেশি নিতে হবে, তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজটা বেশি আসবে। তার মানে আগের অ্যাভারেজ তো 15 ছিল, নতুন অ্যাভারেজটা কিছু একটু বেশি হবে। সেই কিছুটা বেশি কত হবে বের করব। দেখো আমি 26 ভুল করে নিয়েছিলাম, নিতে হতো 36, তাহলে কত বাড়া উচিত? 10 আরও বাড়ানো উচিত, 10 টোটালে 10 আরও বাড়ানো উচিত। কিন্তু অ্যাভারেজে যদি বলি তাহলে 10কে কত দিয়ে ভাগ দেবো? টোটাল কতজন আছে? 10টা নাম্বার আছে, তাহলে 10টা নাম্বার টোটাল বাড়াতে হবে 10 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও এক এক করে, তাহলে অ্যাভারেজ গড়টা বাড়লো কত? 1 বাড়লো, তাহলে 15 রেখে 16 হওয়া উচিত কারেক্ট অ্যাভারেজ। ক্লিয়ার হয়ে গেছে আই থিঙ্ক তোমাদের। 174, the average age of 11 cricket players is 20 years. If the age of the coach is also included, the average age increased by 10% the age of the coach. এটাকেও আমরা এক্স ধরবো না, ইজিলি করবো। কীভাবে দেখো, বলছে দি অ্যাভারেজ এজ অফ 11 ক্রিকেট প্লেয়ার, 11 জন ক্রিকেট প্লেয়ারের যে অ্যাভারেজ সেটা হচ্ছে 20 বছর, ঠিক আছে, বা মানলাম 20 বছর, তাদের গড় হচ্ছে 20 বছর। ওকে, 11-এর গড়, 11 জনের গড় হচ্ছে 20 বছর। কোচের বয়স্ক যদি ইনক্লুড করা যায়, ঠিক আছে, তাহলে অ্যাভারেজটা বেড়ে যায় কত? 10% বেড়ে যায়। তাহলে আগে 20 বছর ছিল, 20 বছরের উপরে 10% বাড়ার অর্থ কত? 2 বাড়া, 20 10% মানে 2, তাহলে 2 যদি গড় বাড়ে 11 জনের প্লেয়ার, তাহলে টোটাল না বাড়লো কত বয়স? 11 দুনা 22, তাহলে 22 বছর বাড়লো, 22 বছর বয়সটা বাড়লো, তাহলে কোচের বয়সটা কত হবে? কোচের বয়স কিন্তু হবে এই অ্যাভারেজ 20 তো হবেই, প্লাস এক্সট্রা 22, এই 22টা আমার অ্যাড করতে হবে, অর্থাৎ 44, 22 নয় এখানে 44 24 হবে আই থিঙ্ক, সরি, এটা কোচের বয়স 22 + 22, কারণ দেখো নতুন যে অ্যাভারেজ সেটা তো আমাদের বেড়ে যাচ্ছে, 22 হয়ে যাচ্ছে, আর সবার মধ্যেও 22 করে বাড়ছে, তাহলে কোচের যে বয়স হবে সেটা 22, অ্যাভারেজটা তো হবেই, প্লাস এক্সট্রা যে 22 বাড়লো যেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হলো সেটাও কোচের বয়সের জন্যই ডিস্ট্রিবিউট হলো, তাহলে 22 আর 22 44 এটা আসবে। আদারওয়াইজ যদি তোমরা মনে করো এক্স ধরে তাহলে করতে পারো, এক্স ধরেও করে নিতে পারবে, পার্সেন্টেজে একটু করতে হবে, দ্যাটস ইট, আর কিছু নয়। The average salary of all staff of a school is 10,000. The average salary of 20 teaching staff is eto, and that of non-teaching staff is 5,000. Number of non-teaching staff কতজন? তাহলে একটা অ্যাভারেজ স্যালারি অফ এ স্টাফ, সকল স্টাফের গড় বেতন 10,000, ঠিক আছে, 20 জন টিচিং স্টাফ আছে যাদের গড় বেতন হচ্ছে 12,000, তা আর নন টিচিং স্টাফদের বেতন হচ্ছে 5,000, তাহলে নন টিচিং স্টাফ কতজন? তো আমরা মেথড অফ অ্যালিগেশন ইউজ করি, এটা 12,000 থেকে 10,000 বাদ দিলে 2,000 হয়, আর এখানে হয় 5,000 হয়। অনুপাত যদি করা যায় এই দুটাকে, তাহলে কত অনুপাতটা আসছে? 5:2। আর আমাদের বলে দেওয়া ছিল নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ ছিল 20 জন, তাহলে 5 মানে যদি 20 হয় তাহলে 1 মানে কত হচ্ছে? 4, তাহলে 1 মানে 4 হলে 2 মানে কত হচ্ছে? 8, তাহলে নাম্বার অফ নন টিচিং স্টাফ কতজন হবে? 8 জন। ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। 175 নাম্বার অফ দি কোশ্চেন এই ভিডিওতে আমি তোমাদের প্রোভাইড করলাম, আর 25টা কোশ্চেন মাত্র বাকি আছে, সেটা প্রোভাইড তোমাদের করে দিলে তারপর সুবিধা স্যারের যে পার্টগুলো বাকি আছে সেগুলো দেবো, এবং সাথে সাথে আমি তোমাদের জন্য লাইভ ক্লাসেসের চেষ্টা করছি, কারণ ইন্টারনেটটা খুব ফ্ল্যাকচুয়েট করছে, ইন্টারনেটের স্পিড কমিয়ে দেওয়া হয়েছে। আমি একবার ট্রাই করে দেখব, যদি লাইভ ক্লাসটা সাকসেসফুল হয়, কোনো বাফারিং তেমন না হয়, তাহলে WBCS-এর মেইনসের জন্য আমি লাইভ প্র্যাকটিস ক্লাস স্টার্ট করব। টোটাল যে অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো যতগুলো আছে সেগুলোর প্র্যাকটিস ক্লাসেস, প্রচুর নতুন নতুন কোশ্চেন্স, ভালো ভালো কোশ্চেন্স নিয়ে আসবো লাইভ, আমরা সেগুলোর প্র্যাকটিস ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করাবো, যদি লাইভ ক্লাসটা চলে, ঠিকঠাক নেটওয়ার্ক সাপোর্ট দেয়। নেক্সট ভিডিওর অপেক্ষা করো। টেল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।